আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা বাংলা ব্যাকরণের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কারক এবং বিভক্তি, সম্বন্ধ এবং সম্বোধন পদ। এই টপিকটা থেকে নার্সিং অ্যাডমিশনের প্রশ্ন আসে না এমনটা হতেই পারে না, অর্থাৎ সবসময় প্রশ্ন আসে। কখনো কখনো আপনাকে শুধু বলবে একটা বাক্য দিয়ে যে এটি কোন কারক, বা এটা বলতে পারে যে এটি কোন কারকে কোন বিভক্তি। সো কারক যখন আপনি পড়বেন আপনাকে বিভক্তি অবশ্যই পড়তে হবে। তাহলে চলেন আজকের এই অধ্যায়ে আমরা বুঝার অংশ অল্প এবং মুখস্থ করার অংশটা একটু বেশি। সো আপনি যদি মনে করেন যে আমি শুধুমাত্র ক্লাসটা বুঝলেই আমার জন্য হয়ে যাবে, পড়া লাগবে না, তাহলে এটা ভুল। আমি এখানে এক ঘন্টা বুঝাবো সর্বোচ্চ, কিন্তু 1 ঘন্টার পড়া আপনাকে আজকে মিনিমাম 4 ঘন্টা পড়তে হবে। 4 থেকে 5 ঘন্টা আপনার এই টপিকটা লাগবে পড়ার জন্য, তারপরে রিভাইজ তো বাকি আছেই। তার মানে আজকে যখন আমি আপনাদেরকে অধ্যায়টা পড়িয়ে দিব, তারপরে আপনাদেরকে আমি এখানে লেকচারের সঙ্গে এমসিকিউ দিয়ে দিব। কি কাজ থাকবে? লেকচারটা একবার দেখে নিবেন, যাদের বই আছে বই থেকে বা পিডিএফ থেকে দেখে নিবে। এটা হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা যে পুরাতন ব্যাকরণ বই আছে, অর্থাৎ 2019-20 সালের দিকের যে বাংলা ব্যাকরণ বইটা আছে সেই বইটা থেকে আপনারা পড়বেন। এবং লেকচারটা পড়ার পরে এমসিকিউ আমি যে পিডিএফ দিব, অবশ্যই এমসিকিউ গুলো খুব ভালোভাবে পড়তে হবে। এবং আমি এমসিকিউ গুলো দিব হচ্ছে জয়কলি বাংলা বিচিত্রা থেকে। ওকে, সো এই এমসিকিউটা আপনাকে অনেক 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 ভালোভাবে মুখস্থ করতে হবে এবং এই লেকচারটা আপনাকে 2 থেকে 3 বার পড়তে হবে। 2 থেকে 3 বার পড়বেন, তারপর অবশ্যই 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 আপনাকে এমসিকিউ গুলো মুখস্থ করতে হবে। এমসিকিউ অনেকগুলো দেওয়া থাকবে। আপনি যদি আগে আপনাকে লেকচারটা পড়তে হবে। কেন? কারণ আপনি একটা লেকচার পড়লে ওই একটা লেকচারের উপর অনেকগুলো এমসিকিউ আপনার কমন, জাস্ট রিপিটেড হবে। ঠিক আছে, নিয়মগুলো একই থাকবে। আগে লেকচার, তারপরে এমসিকিউ। এবং আজকে আপনাকে এই অধ্যায়ে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সময় দিতেই হবে। যদি আপনি না দেন তাহলে আপনি কারক ও বিভক্তি থেকে প্রশ্ন পারা একদমই অসম্ভব। ঠিক আছে, সো আপনাকে অবশ্যই 5 থেকে 6 ঘন্টা সময় দিতেই হবে আজকে। ওকে, আচ্ছা তাহলে চলেন প্রথমে আমাদের কি বলতেছে। কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ যেটা আমাদের ক্রিয়া সম্পাদন করছে। বাক্যের ভেতরে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়। নামপদ বলতে কি বোঝাচ্ছে? আমাদের নাউন কে বোঝাচ্ছে। এবং ক্রিয়া বলতে কি? ভার্ব। সো নাউনের সঙ্গে ভার্বের যে সম্পর্ক সেটাকে আমরা বলতেছি কারক। এখানে দেখেন কারক 6 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদন কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এই 6 প্রকার কারকের ভেতরে আপনার সবকিছু ঘুরফির করবে। আপনাকে একটা বাক্য দিয়ে বলতে পারে যে এটি কোন কারকের উদাহরণ, বা একটা বাক্য দিয়ে তার নিচে আন্ডারলাইন করে দিবে একটা নির্দিষ্ট শব্দ দিয়ে বলবে যে এটি কোন কারকের উদাহরণ, বা এটি কোন কারকে কোন বিভক্তি। সো আপনার কারকটা কেমনে চিনবেন? এই যে কর্তৃকারক, কর্ম, করণ, সম্পাদন, অপাদান, অধিকরণ, এই বিষয়গুলো আমরা জেনে নিব। তারপরে আমাদের যে বিভক্তি রয়েছে সপ্তম বিভক্তি পর্যন্ত, শূন্য বিভক্তি থেকে এই বিভক্তিগুলো আপনার মুখস্থ রাখতে হবে। এর আগেও আমি একটা ক্লাসে বলেছিলাম যে বিভক্তি মুখস্থ করার জন্য, এবং আজকের ক্লাসে অবশ্যই দরকার। সো বিভক্তি এটা ভুল করা যাবে না। এবং আমি আরেকটা কথা বলি, এই বাংলা ব্যাকরণ এমন একটা সাবজেক্ট যেটা আপনার চাকরি পরীক্ষা পর্যন্ত লাগবে। যদি আপনি মাঝে ভুলে যাবেন আগামী 3-4 বছরে, বাট এখন যদি আপনি বেসটা যদি একটু ভালোভাবে তৈরি করে ফেলেন, তাহলে এটা আপনার অ্যাডমিশনের চান্স পেতে অনেক হেল্প করবে এবং চাকরির পরীক্ষাতেও আপনার অনেক বেশি হেল্প হবে। সো এটা কিন্তু হেলাফেলা করা যাবে না। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আমরা জাস্ট একটা বাক্য এখানে দেখতেছি, বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। ভাড়া বলতে বোঝায় যে যেখানে সবকিছু মজুদ করে রাখা হয়, খাবার দাবার। ঠিক আছে, তাহলে বেগম সাহেবা এটা কি? একজন ব্যক্তি। তাহলে ক্রিয়ার সঙ্গে এটা কি? কর্তৃ সম্বন্ধ, অর্থাৎ যে কোনো কাজ করছে কর্তা, সেটাকে আমরা বলবো হচ্ছে কর্তৃ সম্বন্ধ। ঠিক আছে, এরপরে দেখেন চাল। কি দিল? কি দিল? চাল দিল। কি দিল? চাল দিল। তাহলে চালটা হবে আমাদের কর্ম সম্বন্ধ, অর্থাৎ অবজেক্ট, যেটাকে আমরা অবজেক্ট বলে থাকি। দেখেন সে বই পড়ছে। আচ্ছা আমি যদি বলি রহিম বই পড়ছে, তাহলে এখানে কাজটা কি করছে? রহিম সাবজেক্ট।
সো সাবজেক্ট মানেই হচ্ছে আমাদের কর্তৃ সম্বন্ধ। এবং কে পড়ছে, বই পড়ছে, বইটা কি আমাদের অবজেক্ট না? আমরা এটা ইংরেজিতে একটু বুঝাই। করিম রিডস এ বুক। আমরা কি জানি? এটা আমাদের সাবজেক্ট, এটা আমাদের ভার্ব, আর এটা কি আমাদের অবজেক্ট। আমরা তো তাই তো শিখেছি ইংরেজিতে, তাই না? সো এই ইংরেজিতে বুক যেহেতু আমাদের অবজেক্ট, তাহলে আমার বাংলায় বই কি? অবশ্যই অবজেক্ট, আর অবজেক্ট মানে কর্ম। সো দেখেন আপনার কিন্তু দুইটা হয়ে গেল। আপনি সাবজেক্ট মানে কর্তৃকারক শেষ, আর কর্মকারক হচ্ছে অবজেক্ট শেষ। ঠিক আছে, মানে যে বিষয়টা নিয়ে কাজ করে, বই নিয়ে পড়া হয়, বই অবজেক্ট। চাল দেওয়া হচ্ছে, চাল অবজেক্ট মানে কর্ম। ওকে, এরপরে দেখেন নিজ হাতে, কিসের দ্বারা দিল? হাতের দ্বারা দিল। কি দিয়ে দিল? নিজের হাত দিয়ে দিল। তাহলে যে হাতে, এই হাতেটা হচ্ছে আমাদের করণ। এটা কি? এটা কি হচ্ছে আমাদের করণ সম্বন্ধ, বা এটাকে আমরা বলতে পারি করণ কারক। এটাকে আমরা কি বলতে পারি? এখানে যেটা আছে না করণ কারক, আমরা সেই করণ কারক বলবো। মানে যে জিনিসটা দিয়ে আসলে কাজটা করা হচ্ছে, যে জিনিস দিয়ে কাজ করা হয়, সেটাই হচ্ছে আমাদের করণ কারক। আমরা শর্টকাটে মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন গরিবদের, কাদের দিল? গরিবদের দিল। তাহলে এটা হচ্ছে আমাদের সম্প্রদান কারক। অর্থাৎ আমরা এখানে একটা বিষয় খেয়াল করবো, যে আমি যে একটা কাজটা করছি সেটা আমি কার প্রতি করছি, বা সেটা আমি কাদেরকে নিয়ে করছি। অবশ্যই আমি গরিবদেরকে নিয়ে আমার এই কাজটা করছি। আমি কাদেরকে দিচ্ছি? গরিবদেরকে। তো দেখেন কাউকে যখন কোনো কিছু আপনি দিচ্ছেন, তখন আমরা সেটাকে দান হিসেবে ধরতে পারি। তো দান থেকে আমাদের এসেছে সম্প্রদান কারক। এবং আমি আরেকটা কথা বলে রাখি, এই বাক্যটি দিয়ে আমি যেভাবে বুঝাচ্ছি, কিছু কিছু বাক্যে আপনার বুঝতে একটু কষ্ট হবে, বা আপনি এইভাবে সরাসরি স্পষ্টভাবে বুঝতে পারবেন না যে এই বাক্যে কি কারক বুঝাচ্ছে। তো ওইগুলোর জন্য আপনাকে বেশি বেশি এমসিকিউ এবং উদাহরণ প্র্যাকটিস করতে হবে। তাহলে এরপরে কি থেকে জিনিসটা দিচ্ছে, বা কোন জায়গাটা থেকে দিচ্ছে? ভাড়ার থেকে, অর্থাৎ যে গোডাউন আমরা যেটাকে বলে থাকি, গুদাম, সেখান থেকে দিচ্ছে। তাহলে সেটা হচ্ছে, অর্থাৎ ভাড়ার থেকে, এটা হচ্ছে অপাদান কারক। কি কারক? অপাদান কারক। এরপরে প্রতিদিন, কি বলতেছে বেগম সাহেবা? প্রতিদিন মানে যে কাজটা আমাদের কখন কখন করা হয়, প্রতিদিন করা হয়, সে প্রতিদিনটা হচ্ছে আমাদের অধিকরণ কারক। কি কারক? অধিকরণ কারক। তাহলে দেখেন যে কাজ করছে কর্তৃকারক, যে কাজটা করা হচ্ছে, চাল দেওয়া হচ্ছে, চালটা হচ্ছে আমাদের কর্মকারক। করণ কারক কি? যে কিসের দ্বারা দেওয়া হচ্ছে, মানে কিসের দ্বারা কাজটা করা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের করণ কারক। এরপর হচ্ছে আমাদের সম্প্রদান কারক, অর্থাৎ কাউকে দেওয়া, দান করা। কাদেরকে? গরিবদেরকে, সম্প্রদান। অপাদান কারক কি? যে ভাড়ার থেকে, কোন জায়গাটা থেকে দিচ্ছে, কখন কখন দিচ্ছে, অধিকরণ কারক। ঠিক আছে, এতটুকু এটা হচ্ছে আপনার বেজ। আপনার বেজ যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে 2019-20 সালের বই। এরপরে আমরা এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভক্তি। দেখেন বিভক্তি কি? যে বাক্যের মাঝে একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্যয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত করা হয়। যেমন দেখেন আমি এখানে বলতে পারি হাত। মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে হাত। এই হাত থেকে আমাদের হাতে হয়েছে, মানে কি? এখানে হাত যোগ এ, তো এই যেহেতু যুক্ত হচ্ছে, তাহলে এ কি? এ, বা আমরা বলতে পারি একার। এগুলো কি? এগুলোই হচ্ছে মূলত আমাদের বিভক্তি। অর্থাৎ মূল শব্দের সঙ্গে আমাদের যে সকল বর্ণগুলো যুক্ত হয়, সেটাই হচ্ছে আমাদের বিভক্তি। ঠিক আছে, এবং এটা অবশ্যই কেন করতে হচ্ছে? যে একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দের অন্যয় সাধনের জন্য, অর্থাৎ সম্পর্ক। দেখেন বেগম সাহেবা নিজ হাত গরিবদের, বেগম সাহেবা প্রতিদিন নিজ হাত গরিবদের দান করেন। তো দেখেন নিজ হাত হবে নাকি নিজ হাতে হবে? তো বাক্যটা যেহেতু আমরা মিলছে না, নিজ হাত, তো এইটার জন্য বাক্য মিলানোর জন্য। ওকে, এরপরে যেমন ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। ছাদে, ছাদ থেকে ছাদে বসে শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তো এগুলো হচ্ছে বিষয়। যেমন ছাদে, মা যোগ জিরো বিভক্তি, এখানে হচ্ছে শূন্য বিভক্তি। দেখেন মায়ের সঙ্গে কি কিছু আছে? কোনো বিভক্তি আছে? সো কোন শব্দের সঙ্গে যদি কোনো বিভক্তি না থাকে, সেটা আমরা মনে রাখবো শূন্য বিভক্তি। কিছু নাই মানে সেখানে আমাদের বিভক্তি আছে। ওকে, কিছু নাই মানেও কি সেখানে আমাদের বিভক্তি আছে।
তাহলে শূন্য বিভক্তি কি মা। ওকে, এরপরে শিশুকে কে বিভক্তি আছে এখানে, চাঁদ, চাঁদের সঙ্গে কিছু নাকি শূন্য বিভক্তি ইত্যাদি পরে বিভক্তি যুক্ত হয়েছে। ওকে, এবং বিভক্তিগুলো ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক স্থাপন করেছে। এরপর বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে সেখানে শূন্য বিভক্তি আছে মনে করা হয়। মানে কোন একটা শব্দে আপনি বুঝতে পারছেন না যে সেখানে কি বিভক্তি আছে, তাহলে সেটা হবে হচ্ছে আমাদের শূন্য বিভক্তি। ওকে, আচ্ছা, এরপরে দেখেন বাংলা বিভক্তি, বাংলা শব্দ বিভক্তি, শূন্য বিভক্তি অথবা অবিভক্তি যেটাকে আমরা বলে থাকি। এখানে এ অন্তস্থ তে কে রে র এরা এই কয়টি খাঁটি বাংলা শব্দ বিভক্তি, মানে এগুলো কি, এগুলো হচ্ছে সবটা খাঁটি বাংলা বিভক্তি। এছাড়া বিভক্তি স্থানীয় কয়েকটি অব্যয় শব্দ কারক সম্বন্ধে নির্ণয়ের জন্য বাংলা প্রচলিত হয়েছে, যেমন দ্বারা, দিয়ে, হতে, থেকে, এগুলো হচ্ছে আমাদের বিভক্তি হিসেবে ব্যবহৃত হয়। এগুলো আমাদের কি হিসেবে ব্যবহৃত হয়, বিভক্তি হিসেবে ব্যবহৃত হয়, দ্বারা, দিয়ে, এগুলো। ওকে, তো বাংলা শব্দ বিভক্তি 7 প্রকারের হয়ে থাকে। এখানে প্রথমা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠী, সপ্তমী। ওকে, তাহলে আমরা এখানে কয় প্রকার বলতেছি, 7 প্রকার। এবং যেটা আরেকটা বিভক্তি রয়েছে সেটা শূন্য বিভক্তি, সেটাকে আমরা এখানে ধরছি না, বাট বাংলা শব্দ বিভক্তি 7 প্রকার এখানে ধরা হচ্ছে। ওকে, তাহলে আমরা যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে এবারে আমরা যে বিভক্তিগুলোর যে ভাগ রয়েছে আমরা সেই ভাগটা এবারে দেখে নিব কি কি দেওয়া রয়েছে। প্রথম বিভক্তি, আমি যে বিষয়টা আপনাকে বললাম, হ্যাঁ, যে প্রথম বিভক্তির ভিতরে আমাদের শূন্য বিভক্তি অ, এ অন্তস্থ তে, এতে, এগুলো আমাদের রয়েছে। তারপর দ্বিতীয় বিভক্তিতে আমাদের শূন্য বিভক্তি অ, কে, রে, একটা আমাদের রয়েছে। কারণ কি, কারণটা হচ্ছে যখন আমাদের কোথাও কোনো বিভক্তি থাকছে না তখন সেটাকে আমরা শূন্য বিভক্তি বলে দিচ্ছি। তাই এখানে সবগুলোর ভিতরে শূন্য বিভক্তি দেওয়া রয়েছে। তো আপনার এখান থেকে যে কাজটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে যে প্রথমা বিভক্তি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলো মুখস্থ করতে হবে এবং এক বচন এবং বহু বচন মুখস্থ করতে হবে। অনেক সময় স্টুডেন্টরা শুধুমাত্র এক বচন মুখস্থ করে, বহু বচনটা মুখস্থ করে না, বাট এটা ভুল। আপনাদেরকে এক বচন, বহু বচন দুইটাই মুখস্থ করতে হবে। ঠিক আছে, শুধু এক বচন মুখস্থ করলে কিন্তু হবে না, অবশ্যই কি করতে হবে, দুইটাই মুখস্থ করতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা এখানে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে বিভক্তি যোগের নিয়ম। অপ্রাণী বা ইতর প্রাণীবাচক শব্দ, যেগুলো মানে অপ্রাণী মানে প্রাণী না, উদ্ভিদ, জড় এগুলো, এবং ইতর প্রাণীবাচক অর্থাৎ যেগুলো একদম নিম্ন শ্রেণীর জীব তাদেরকে বলা হয়, বা প্রাণী তাকে বলা হয় ইতর প্রাণীবাচক শব্দ বিবেচনায় রা যুক্ত করা হয় না, গুলিগুলো যুক্ত হয়। যেমন পাথরগুলো, গরুগুলি। ঠিক আছে, আমরা কি বলি যে গরুরা, আমরা তো বলি না, আমরা বলি মানুষেরা, আমরা কি বলি মানুষেরা, কিন্তু বলি গরুগুলো, ছাগলগুলো, ভেড়াগুলো, কলমগুলো, খাতাগুলো, বইগুলো, তাই না? এগুলো ক্ষেত্রে আমাদের গুলি ব্যবহার করা হয়। এবং যখন আমরা হচ্ছে কোনো ব্যক্তি বা উচ্চ শ্রেণীর কোনো প্রাণী সম্পর্কে আমরা কোনো কথা বলি তখন সেক্ষেত্রে আমরা রা কথা বলি। ওকে, আচ্ছা, গুড। এরপর হচ্ছে অপ্রাণীবাচক শব্দের উত্তর কে বা রে বিভক্তি হয় না, শূন্য বিভক্তি হয়। যেমন কলম দাও, ঠিক আছে, কলম কে দাও, কলম রে দাও, এগুলো কি হবে, হবে না। এরপরে দেখেন কি বলতেছে যে স্বরান্ত শব্দের উত্তর এ বিভক্তির রূপ হয় অন্তস্থ এবং এ, অর্থাৎ যেখানে আমাদের এ বিভক্তি রয়েছে সেখানে অন্তস্থ এ এরকমটা থাকে। ঠিক আছে, এই স্থানে তে বিভক্তিও যুক্ত হতে পারে। যেমন মায়ে, দেখেন মা যোগ এ, এখানে কি হচ্ছে মায়ে, ময়াকে অন্তস্থ ইকার। ঘোড়াই, ঘোড়াই, ঠিক আছে, ঘোড়ায় ঘাস খায়, তাহলে ঘোড়াই, এখানে কিন্তু এ রয়েছে। পানিতে, তে মানে কি, এখানে হচ্ছে আমাদের এ বিভক্তি, অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে এ বিভক্তিটা আমরা কি কি রূপে দেখতে পাচ্ছি। বাট এখানে একটা বিষয় দেখেন যে এখানে কিন্তু আমাদের দিয়ে দিয়েছে এ ব্র্যাকেটে অন্তস্থ, মানে কি এই অন্তস্থটা হচ্ছে আমাদের এ বিভক্তি হিসেবে ব্যবহৃত হবে। আবার এখানে আরেকটা বিষয় দেখেন যে আমাদের প্রথমা বিভক্তিতেও এর অন্তস্থ রয়েছে, আবার পঞ্চম বিভক্তিতেও এর অন্তস্থ এটা রয়েছে। সো এই জায়গাটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে যে অপশনে আমাদের প্রথমা পঞ্চমী কোনটা দেওয়া আছে। ওকে, সো যদি আমাদের প্রথমা যদি দেওয়া থাকে এ অন্তস্থ, তো আমাদের পঞ্চমী দেওয়া থাকবে না অপশনে, আর যদি পঞ্চমী দেওয়া থাকে তাহলে প্রথমা দেওয়া থাকবে না। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন যে এই বিভক্তিগুলো সবটার ভিতরেই রয়েছে, মানে প্রথমা বিভক্তিতেও রয়েছে এবং আমাদের পঞ্চমী বিভক্তির ভিতরেও রয়েছে। ওকে, সো আমাদের একটা বিভক্তি বা একটা বিভক্তি আমাদের একাধিক
প্রকারভেদের ভিতরে রয়েছে, অর্থাৎ এই বিভক্তি এটা আমাদের প্রথমত রয়েছে, আবার পঞ্চমীতেও রয়েছে। সো এগুলো ভুল করলে চলবে না, এগুলো অবশ্যই আপনাকে ভালোভাবে মুখস্থ রাখতে হবে। না, ইতর প্রাণীবাচক না যারা কথা বলতে পারে না, কারণ কি এখানে একটা বিষয়, ইতর বলতে আসলে বোঝায় যেগুলো নিম্ন শ্রেণীর। দেখেন একটা শিশু, সেও তো মানুষ, তাই না? তো সেটা আসলে আমরা বলতে পারি না, ইতরবাচক আমরা বলতে পারি না, ঠিক আছে? ওকে, সো বিভক্তির বিষয়টা আই থিংক আপনারা ক্লিয়ার। এরপরে আমাদের এটা মূল কর্তৃকারকে যে আমরা ডিটেলস আলোচনা করব, সেখানে আমরা চলে এসেছি। আমাদের এখানে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারকটা কি? বাক্যের মাঝে, বাক্যের কি, বাক্যের মাঝে যে বিশেষ্য বা সর্বনাম পদ, বিশেষ্য বা সর্বনাম মানে কি, নাউন বা প্রোনাউন, অর্থাৎ এক কথায় সাবজেক্ট, হ্যাঁ, যে পদ ক্রিয়া সম্পর্ক করে তাই হচ্ছে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। এক কথায় সাবজেক্টে কে কে থাকে, নাউনও থাকে, প্রোনাউনও থাকে, এক কথায় কি সাবজেক্ট যেটা সেটাই হচ্ছে কর্তৃকারক। ওকে, দেখেন ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তৃকারক। যেমন খোকা বই পড়ে, কে বই পড়ে? খোকা বই পড়ে। মেয়েরা ফুল তোলে, কারা ফুল তোলে? মেয়েরা। আপনাকে পরীক্ষাতে দিয়ে দিবে যে মেয়েরা ফুল তোলে, এখানে মেয়েরা নিচে আন্ডারলাইন করে দিবে, দিয়ে বলবে এটা কোন কারকে কোন বিভক্তি। দেখেন এখানে আমাদের কি আছে, মেয়েরা, মেয়ে কি, তাহলে অবশ্যই আমাদের কর্তৃকারক। এখন বলছে কোন কারকে কোন বিভক্তি, তাহলে আপনাকে দেখতে হবে যে রা বিভক্তি কোথায় রয়েছে। আমরা এখানে যদি দেখি যে সপ্তমীতে আছে, নাই, ষষ্ঠীতে আছে না, এখানে আছে, এখানে আছে না, আমাদের রা আছে কোথায়? প্রথমাতে আছে, অয়ন্তস্থ এতে দেখেন এখানে কিন্তু আমাদের রা আছে। রা কোথায় আছে? প্রথমা বিভক্তির বহু বচনে আছে রা। আর কোথায় কোথায় আছে রা? কি আর কোথাও কি আছে? রা 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 রা, দেখেন আর কোথাও কিন্তু আমাদের নাই। রা শুধুমাত্র কোথায় আছে? প্রথমা বিভক্তি। তাহলে আমাদের কি হচ্ছে, কর্তৃকারকে প্রথমা বিভক্তি। ওকে, বুঝতে পারছেন? সো আপনারা অবশ্যই একভূতির সঙ্গে বহু বচনটাও মুখস্থ করতে হবে। তাহলে এই তো আপনাদের একটা প্রশ্ন হয়ে গেল যে মেয়েরা ফুল তোলে, ঠিক আছে, এখানে মেয়েরা কোন কারকে কোন বিভক্তি, প্রশ্ন দিয়ে দিল পরীক্ষায়, তখন আপনাকে এটা অ্যান্সার করতে হবে, ঠিক আছে, যে মেয়েরা এটা হচ্ছে কর্তৃকারকের প্রথমা বিভক্তি। এরপরে দেখেন কর্তৃকারকে আমরা আবার এখানে প্রকারভেদ দেখব। কি বলতেছে আমাদের এখানে, প্রতিকার বাক্যে ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী 4 প্রকারের হয়ে থাকে। মুখ্যকর্তা, প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা এবং আরেকটা হচ্ছে আমাদের ব্যতিহার কর্তা। তো প্রথমে আমরা যদি দেখি যে মুখ্যকর্তাটা কি, যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে সে হচ্ছে মুখ্যকর্তা। যেমন ছেলেরা ফুটবল খেলছে, তাহলে এখানে ছেলেরা, ফুটবল খেলার কাজটা কি ছেলেরা নিজেরা করছে, এখানে ছেলেরা হচ্ছে আমাদের মুখ্যকর্তা। ছেলেরা কি কর্তা? ছেলেরা হচ্ছে আমাদের মুখ্যকর্তা। এরপরে কি আমাদের প্রযোজক কর্তা রয়েছে, যে মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করায়, সেটা হচ্ছে আমাদের প্রযোজক কর্তা। যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, তাহলে দেখেন এখানে পড়ার কাজটা কে করছে? আমি করছি না, পড়ার কাজটা কিন্তু আপনারা করছেন, তাই না? সো আমি জাস্ট আপনাদের কি করছি, ইনস্ট্রাকশন দিচ্ছি বা হেল্প করছি, কিন্তু আলটিমেটলি যে মূল কাজ পড়া, সেই কাজটা কাকে করতে হচ্ছে? আপনাকে করতে হচ্ছে। কিন্তু এই বাক্যে আমি বলতেছি শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, তাহলে এখানে এটা কি কারক? এটা হচ্ছে আমাদের প্রযোজক কর্তা। এটা কি কর্তা? প্রযোজক কর্তা, ঠিক আছে। তাহলে এখানে প্রযোজক কর্তাটা কে বলেন তো? এই যে শিক্ষক, শিক্ষকটা হচ্ছে আমাদের প্রযোজক কর্তা। শিক্ষকটা কি? শিক্ষকটা হচ্ছে আমাদের প্রযোজক কর্তা, বুঝতে পারছেন? ওকে, এরপরে দেখেন প্রযোজ্য কর্তা জিনিসটা কি। মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে প্রযোজ্য কর্তা বলে। উপরে বাক্যের ছাত্র হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে দেখেন এখানে ছাত্রকে, ছাত্র হচ্ছে আমাদের প্রযোজ্য কর্তা। ছাত্র কিন্তু এখানে মুখ্য কর্তা না, মনে রাখতে হবে। অনেকে মনে রাখতে হবে যে পড়ার কাছে ছাত্ররা করছে, তাহলে ছাত্র হয়তো মুখ্য কর্তা, না, এটা হবে না। একটা বাক্যে যখন আমাদের দুইটা কর্তা থাকবে, অর্থাৎ একজন যদি আমাদের প্রযোজক কর্তা থাকে, আরেকজন আমাদের হবে প্রযোজ্য কর্তা, অর্থাৎ যে হেল্প করছে সে হবে প্রযোজক কর্তা, এবং যে মূল কাজটা করছে ওই বাক্যে সে হবে আমাদের প্রযোজ্য কর্তা। এবং কোন বাক্যে যদি শুধুমাত্র একটাই সাবজেক্ট থাকে, সেইটা হচ্ছে আমাদের মুখ্য কর্তা। এটা ভুল করলে চলবে না।
ব্যতিহার কর্তা কোন বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়, তো এখানে বাঘ এক জিনিস, মহিষ এক জিনিস, কিন্তু এদের দুইজনকে একত্রিত করে ফেলেছে। সো যখন আমি বলতেছি যে বাঘে মহিষে দুইটা জন্তুকে আমি একত্রিত করে আমি একটা শব্দ বলতেছি যেটা মনে হচ্ছে একটাই শব্দ, সেটা হচ্ছে আমাদের ব্যতিহার কর্তা। যেমন রাজায় রাজায় লড়াই, এখানে রাজা কয়জন? দুইজন, কিন্তু এই শব্দটা আমাদের শুনে মনে হচ্ছে এখানে একটি শব্দ রয়েছে, তাই যেখানে আমাদের একাধিক শব্দ কে আমরা একটি শব্দ হিসেবে বিবেচনায় নিব সেটা হবে হচ্ছে আমাদের ব্যতিহার কর্তা। বুঝতে পেরেছি? তাহলে এই চার ধরনের যে আমাদের কর্তা রয়েছে, এই চার ধরনের কর্তাই আমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে এবং এটা সহজ। একটা বাক্যে একটাই শুধুমাত্র কর্তা কাজ করছে, সেটা হচ্ছে আমাদের মুখ্য কর্তা। একটা বাক্যে দুইটা কর্তা রয়েছে, একজন হেল্প করছে, তো এই যে হেল্প করছে সে হচ্ছে আমাদের প্রযোজক কর্তা, এবং ওই দুইটা কর্তার ভিতরে যে মূল কাজটা করছে অর্থাৎ ছাত্ররা পড়ালেখা করছে সেই ছাত্ররা হচ্ছে আমাদের প্রযোজক কর্তা। এবং যখন আমি একটা বাক্যে দুইটা কর্তাকে আমি একসঙ্গে জুড়ে দিয়ে এমন মনে হবে যে সেখানে একটা শব্দ বলা হচ্ছে, এরকমটা থাকলে সেটা হবে হচ্ছে আমাদের ব্যতিহার কর্তা। এরপরে আমরা এখানে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা তিন প্রকারের হয়ে থাকে, যেমন কর্মবাচ্যের কর্তা, ভাববাচ্যের কর্তা, কর্মকর্তৃবাচ্যের কর্তা। তো পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, আমার যাওয়া হবে না, বাসা হয়েছে, এই বিষয়গুলো আপনাদের না পড়লেও চলবে, এখান থেকে পরীক্ষাতে তেমন কোনো প্রশ্ন হয় না। জাস্ট আপনাদের এই কারক এবং বিভক্তি থেকে সর্বোচ্চ একটা থেকে দুইটা এমসিকিউ হতে পারে, তো সেই জায়গাটা থেকে আসলে এগুলো দরকার হবে না আপনার, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি যে বাক্যের বাচ্য প্রকাশভঙ্গি অনুসারে কর্তা তিন প্রকার, এই জায়গাটা আমরা স্কিপ করছি। এইখানে দেখেন বিভিন্ন বিভক্তি কর্তৃকারকে, ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে যে কর্তৃকারক দেখলাম সেই কর্তৃকারকের ভিতরে কিভাবে আমাদের বিভিন্ন ধরনের বিভক্তি থাকতে পারে সেটা এখানে দেখিয়ে দেওয়া আছে। যেমন প্রথমা শূন্য বা অবিভক্তি, হামিদ বই পড়ে, এখানে হামিদের সঙ্গে কোনো যুক্ত আছে? নাই, সো আমরা এটাকে বলতে পারি প্রথমা শূন্য বিভক্তি। এরপরে দ্বিতীয় বা কে বিভক্তি, যেমন বসির কে, কে কোথায় রয়েছে? দ্বিতীয় বিভক্তিতে। তারপরে আমাদের ফেরদৌসী, এটা কি আমাদের রয়েছে? ফেরদৌসী কর্তৃক সারনামে রচিত হয়েছে, কর্তৃক আছে এখানে দ্বারা, কর্তৃক দিয়ে, তো এটা হচ্ছে আমাদের তৃতীয় বিভক্তি। ষষ্ঠী বা র বিভক্তি কি? আমার যাওয়া হয়নি, তাহলে এখানে যেহেতু আমাদের র রয়েছে সেটা হচ্ছে আমাদের ষষ্ঠী বিভক্তি। এই হচ্ছে ঘটনা। তাহলে এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে যে আপনি কিভাবে বিভক্তিগুলো যুক্ত থাকবে। তো এখানে আরো দেখিয়ে দিয়েছে আরো যে বিভক্তিগুলো রয়েছে। কর্মকারকটা কি? যে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে সেটাই কর্মকারক। বুঝছেন, এখানে কিছু নাই। এবং এটা আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে যে কর্ম দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা গৌণ কর্ম। মুখ্য কর্ম, একটা গৌণ কর্ম। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। সবসময় মনে রাখবেন আমাদের একটা বাক্যে যখন দুইটা কর্ম থাকবে, যেমন আমাকে একটা অবজেক্ট, কর্ম মানে অবজেক্ট, সো আমাকে এইটা মি হচ্ছে একটা অবজেক্ট এবং কলমটা হচ্ছে আরেকটা অবজেক্ট। সো দুইটা অবজেক্টের ভিতরে যেটা বস্তুবাচক হবে সেটাকে আমরা বলবো মুখ্য কর্ম। তাহলে বস্তুবাচক সমান সমান মুখ্য কর্ম এবং আরেকটা ব্যক্তিবাচক সমান সমান গৌণ কর্ম। বুঝতে পেরেছি? সো আমাদের একটা বাক্যে যখন দুইটা কর্ম থাকবে সেখানে বস্তুবাচক কর্মটিকে আমরা বলবো হচ্ছে মুখ্য কর্ম এবং ব্যক্তিবাচক কর্মটাকে আমরা বলবো গৌণ কর্ম। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য। তাহলে আমরা এখানে দুই প্রকার পেয়ে গেলাম। সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণীবাচক হয়ে থাকে। এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয় এবং মুখ্য কর্মে হয় না। তাহলে দেখেন আমাকে, এখানে কি রয়েছে? কে বিভক্তি রয়েছে, তাহলে এটা আমাদের গৌণ কর্ম। মুখ্য কর্মে কি? কলম, তো এখানে কিন্তু আমাদের কোনো বিভক্তি হয় না, অর্থাৎ শূন্য বিভক্তি। তাহলে আমরা এটাও মনে রাখতে পারি যে সাধারণত গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয় এবং মুখ্য কর্মে বিভক্তি যুক্ত হয় না। ঠিক আছে? ওকে, সো আমরা কিন্তু এটা দুই ভাবে মনে রাখতে পারি যে কোনটা মুখ্য কর্ম কোনটা গৌণ কর্ম। সো এখানে আমাদের দেখেন যে সকর্ম ক্রিয়ার কর্ম, যেমন সকর্ম ক্রিয়া বলতে কি বোঝায়? যে বাক্যটাতে আমার কর্ম রয়েছে অর্থাৎ অবজেক্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের সকর্ম ক্রিয়ার কর্ম। যেমন নাসিমা ফুল তুলছে, কি তুলছে? ফুল তুলছে। প্রযোজক ক্রিয়ার কর্ম, ছেলেটিকে বিছানায়
শোয়াও। দেখেন আপনি কমান্ড করছেন আপনার হাজবেন্ডকে যে বাচ্চাটাকে বিছানায় শোয়াও, ঠিক আছে। সো এখানে এটাকে আমাদের প্রযোজক ক্রিয়া কর্ম। এরপরে সমধাতুজ কর্ম, খুব এক ঘুম ঘুমিয়েছি, কি ঘুম ঘুমিয়েছে মানে ঘুমিয়েছি, হ্যাঁ, তো এই ঘুমটা হচ্ছে আমাদের সমধাতুজ কর্ম। উদ্দেশ্য বা বিধেয় কি, যে বিকর্ম ক্রিয়ার দুটি পরস্পর অপেক্ষিত কর্মপদ থাকলে প্রধান কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম এবং অপেক্ষিত কর্মটিকে বলা হয় বিধেয় কর্ম। অর্থাৎ মূল ঘটনা হচ্ছে যে যেটা আমাদের মেইন কর্ম সেটা উদ্দেশ্য এবং আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে বিধেয়। যেমন দুধকে মোরা দুগ্ধ বলি, তাহলে কাকে আমরা বলতেছি, দুধকে, সেটা আমাদের উদ্দেশ্য কর্ম, কি বলি দুগ্ধ বলি, এটা হচ্ছে আমাদের বিধেয় কর্ম। হলুদকে বলি হরিদ্রা, এখানে হলুদকে আমরা কাকে বলতেছি, হলুদকে, সো হলুদ হচ্ছে আমাদের উদ্দেশ্য কর্ম। সো আমরা এটা মনে রাখতে পারি যে উদ্দেশ্য যখন আমরা কাউকে বুঝাবো সেক্ষেত্রে আমাদের এই কে বিভক্তিটা যুক্ত থাকবে, অধিকাংশ সময় আমাদের কি থাকবে, কে বিভক্তি যুক্ত থাকবে। ওকে, আচ্ছা, আমরা এখান থেকে উদ্দেশ্য কর্ম বুঝে নিলাম এবং বিধেয় কর্মটা ক্লিয়ার। এরপরে কর্মকারকে কি বিভক্তি গুলো জাস্ট আপনারা দেখে নেবেন তাহলেই পারবেন। ওকে, তারপর এখানে করণ কারক, এখানে করণ কারক কই, করণ শব্দটা হচ্ছে যন্ত্র বা সহায়ক উপায়, যেটা আমি বললাম যে কিসের দ্বারা, হাত দিয়ে দান করছিল, সো হাতটা কি আমাদের করণ কারক, তাই এটা এখানে বলতেছে যে যন্ত্র বা সহায়ক। সো ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়কটাই করণ কারক বলা হয়। যেমন কিসের দ্বারা, কি উপায়ে, এই তো এটাই জাস্ট। যেমন মীরা কলম দিয়ে লেখে, এখানে উপকরণটা কি কলম। আবার এখানে জগতে কীর্তিমান হয় সাধনা, এখানে উপায় কি সাধনা। সো দেখেন আমি কিন্তু ওখানে আপনাকে বললাম যে হাত দিয়ে, এটা কিন্তু আপনি সহজে বুঝাচ্ছে কি দিয়ে, হাত দিয়ে, তাহলে এখানে হাত আমাদের করণ কারক। কিন্তু কিছু কিছু বাক্যে আপনি বুঝতে পারবেন না, যেমন জগতে কীর্তিমান হয় সাধনায়, এই বাক্যটাতে কিন্তু আপনার বুঝতে একটু কষ্ট হবে যেখানে করণ কারক আসলে কোনটা, ঠিক আছে। সো আমাদের এখানে যে সাধনা, এই সাধনাটা হচ্ছে আমাদের করণ কারক এবং এখানে ইনক্লুড করা আছে। সো আমরা এখানে বিভক্তিটাও বের করে ফেলতে পারবো। ক্লিয়ার সবাই? মানে কিসের দ্বারা জগতে কীর্তি সম্ভব, সেটা হচ্ছে সাধনার দ্বারা। কিসের দ্বারা? সাধনার দ্বারা। সো সাধনা হচ্ছে করণ। তাহলে আপনাকে এটা এইভাবে করে মনে রাখতে হবে এবং পড়ার সময় আপনাকে এইভাবে করেই পড়তে হবে বিষয়গুলো। দেন এরপরে আমাদের সম্প্রদান কারকটা রয়েছে, সেটা একটু আমরা দেখে নিই। এবার আমাদের সম্প্রদান কারকটি কি, যাকে সত্য ত্যাগ করে যেমন দান অর্চনা সাহায্য তৈরি করা হয় তাকে সম্প্রদান কারক বলে। বস্তু নয়, ব্যক্তির সম্প্রদান কারক। মনে রাখবে যে যাকে দান করা হয় তাই সম্প্রদান, মনে থাকবে যাকে দান করা হয় তাই সম্প্রদান। সো এখানে কি সম্প্রদান, আমরা কোনো বস্তুকে কি কিছুকে দান করতে পারি? আমি কলমটাকে কি ভাত দিতে পারবো? পারবো না। সো অবশ্যই সম্প্রদান কারকটা হবে আমাদের যে কোনো ব্যক্তি। ওকে, মনে থাকবে ব্যক্তি হবে আমাদের অলওয়েজ সম্প্রদান কারক। ওকে ওকে, আমরা এবার নিচে দিয়ে চলে যাই। সম্প্রদান কারকের বিভিন্ন বিভক্তি দিয়ে দিয়েছে, যেমন ভিখারিকে ভিক্ষা দাও, সৎ পাত্রে কন্যাদান করো, হ্যাঁ, সমৃদ্ধিতে চাঁদা দাও, অন্ধজনের দেহ আলো, এগুলোই হচ্ছে মূলত আমাদের সম্প্রদানে বিভিন্ন বিভক্তি যুক্ত করা হয়েছে। ঠিক আছে, যেমন আমরা আসলে কোথায় চাঁদা দিই? সমিতিতে। এই সমিতি কি? সমিতি হচ্ছে আমাদের এখানে একটা সম্প্রদান কারক, কারণ এসে কি আমরা কোনো কিছু দিচ্ছি, দান করছি বা কোনো কিছু আমরা দিচ্ছি, সো দিলেই সেটা হচ্ছে আমাদের সম্প্রদান। যাকে আমরা দিব, সমিতি, অনেকে বলতে পারে যে সমিতি এটা কি কোনো ব্যক্তি? আসলে সমিতিতে আমরা টাকাটা কাকে দিই? কোন একটা ব্যক্তির হাতে আমরা দিই, বা এই টাকাগুলো নাড়াচাড়া করে কে? কোন একজন ব্যক্তি, ম্যানেজার, তো সে তো আসলে মানুষ, ব্যক্তি, তাহলে ঘুরে ফিরে কোনো ব্যক্তির কাছে টাকাটা দিচ্ছে, তাই এই সমিতি এটাও হচ্ছে আমাদের সম্প্রদান হবে। অর্থাৎ এখানে কিন্তু কোনো ব্যক্তিকেই বোঝানো হচ্ছে। ওকে, এরপর আমরা যাই দেখবো সেটা হচ্ছে অপাদান কারক। যেমন কি যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত বা বিরত বা আরম্ভ বা দূরভূত হয়। যেমন আমরা একটু কি বলছিলাম, একদম শুরুতে আমরা কি বলছিলাম যে ভাড়ার ঘর থেকে, কোথা থেকে দেয়? ভাড়ার থেকে। তাহলে দেখেন আমরা আবার একটু শুরুতে চলে যাই। দেখেন এখানে কি বলতেছে, ভাড়ার থেকে। ভাড়াটা কি আমাদের অপাদান কারক না? ঠিক আছে, অর্থাৎ যে জায়গাটা থেকে কোনো কিছু বিচ্যুত হয়, কোনো কিছু নেওয়া হয়, সেটাই হচ্ছে আমাদের অপাদান কারক, একদম শুরুতেই বলেছিলাম। ওকে, আচ্ছা,
তাহলে আমাদের এখানেও অপাদান কারকটা আমরা যদি একটু দেখি, দেখেন অপাদান কারক যে যা থেকে কোনো কিছু বিচ্যুত, গৃহীত বা বিরত বা আরম্ভ শুরু হয়েছে বা দূরীভূত হয়েছে বা রক্ষিত হয়েছে বা যা দেখে কেউ ভয় পেয়েছে তাকেই আমরা বলি অপাদান কারক। যেমন গাছ থেকে পাতা পড়ে, কোথা থেকে? গাছ থেকে। মেঘ থেকে বৃষ্টি পড়ে, কি থেকে? মেঘ থেকে। শুক্তি থেকে মুক্তি মেলে, কি থেকে? শুক্তি থেকে। জমি থেকে ফসল পাই, কি থেকে? জমি থেকে। সেই জমিটা কি হবে আমাদের? অপাদান কারক। আপনার জাস্ট এতটুকু কথা মনে রাখতে হবে, যে জায়গাটা থেকে কোনো কিছু আমি পাচ্ছি, যে জায়গাটা থেকে কোনো কিছু আসছে, সেই জায়গাটা হবে হচ্ছে আমাদের অপাদান কারক। ঠিক আছে? ওকে। তো এরপরে পাপে বিরত হও। তাহলে এই জাস্ট এই কয়টা উদাহরণ যদি আপনি করে ফেলতে পারেন না, আপনার আর তেমন কিছু লাগবে না, এগুলো থেকেই হয়ে যাবে। ঠিক আছে? ওকে। এরপর এখানে বিভিন্ন বিভক্তি জাস্ট মুখস্থ করে অ্যাপ্লাই করে দিবেন, শেষ। এরপর আমাদের অধিকরণ কারক রয়েছে, সেটা কি? যে ক্রিয়া সম্পাদনের কাল, যেমন এই যে বললাম না যে কখন দেয়, প্রতিদিন দেয়। সো যখন আমরা কোনো সময়কে উল্লেখ করব, আমরা কখন বুঝাবো, সেটা হচ্ছে আমাদের অধিকরণ কারক। যেমন ক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং আধারকে অধিকরণ কারক বলা হয়। যেমন অধিকরণ কারকে সপ্তম অর্থাৎ এই অন্তস্থতে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। তাহলে অধিকরণ কারকে আপনি মনে রাখবেন বেশিরভাগ সময় আমাদের সপ্তমী বিভক্তি যুক্ত হয়ে থাকে, বেশিরভাগ সময়। যেমন দেখেন আমরা রোজ স্কুলে যাই, আমরা কখন কখন স্কুলে যাই? রোজ স্কুলে যাই। ঠিক আছে? এই বাড়িতে কেউ নেই। আচ্ছা, এরপর দেখেন কাল, প্রভাতে সূর্য ওঠে। তারপরে দেখেন এখানে কিন্তু একটা বিষয় যে স্থানটা কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। স্থানটা হচ্ছে আমাদের অধিকরণ কারকেরই অন্তর্ভুক্ত। ওকে। আচ্ছা, এরপর আবার কাল, প্রভাতে। এরপর আবার অধিকরণ তিন প্রকার: কালাধিকরণ, আধারিকরণ, ভাবাধিকরণ। আপনাকে এইগুলো, এই ভিতরের জায়গাগুলো অতটা মনে না রাখলেও চলবে। তো আমাদের এখানে যেটা বলতেছে যে অধিকরণ যে কত প্রকার, এই জায়গাটা আপনাদের মনে না রাখলেও চলবে, দরকার হবে না। ঠিক আছে? আচ্ছা, এগুলো আপনাদের জন্য দরকার হবে না। এখানে যে বিষয়গুলো আছে বৈষয়িক, তারপরে অভিব্যাপক, এগুলো আপনার জন্য দরকার হবে না। এরপরে আমরা এখানে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে সম্বন্ধ পদ, যে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিতি অন্য পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তাকে সম্বন্ধ পদ বলা হয়। ঠিক আছে? যেমন কি বলছে যে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না রেখে, তাহলে এটা আমরা কি হবে? যেমন দেখেন মতিনের ভাই বাড়ি যাবে, তাই আমরা একটু আগে দেখি যে ক্রিয়াপদের সঙ্গে অর্থাৎ ক্রিয়ার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? না রেখে যে নামপদ বাক্যস্থ অন্য পদের সঙ্গে সম্পর্কিত হয়, মানে আমরা তো কারক আসলে কাকে বলি? যেটা ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত। কিন্তু আমাদের এই বাক্যে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক না রেখে অন্য একটা পদের সঙ্গে যেহেতু সম্পর্ক তৈরি করেছে, তাই সেটাকে আমরা বলতে পারছি সম্বন্ধ পদ। যেমন মতিনের ভাই বাড়ি যাবে, এখানে দেখেন যে মতিনের সঙ্গে ভাইয়ের সম্পর্ক আছে কিন্তু যাবে ক্রিয়ার সাথে সম্বন্ধ নেই। ওকে। আচ্ছা, তাহলে ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ পদের সম্বন্ধ নেই এমন বলে সম্বন্ধ পদকে কারক বলা হয় না। অর্থাৎ যেগুলো আমাদের সম্বন্ধ পদ, এখানে কিন্তু আমরা কারক বলতে পারবো না। ঠিক আছে? এরপর এখানে বিভক্তি জাস্ট দেখে নিবেন। এরপর এখানে আমাদের অনেকগুলো সম্বন্ধ পদের প্রকার ভেদ আছে, আপনি এই প্রকার ভেদগুলো মনে না রাখলেও চলবে, এগুলো দরকার হবে না। এরপর আমরা সম্বোধন পদ, যে সম্বোধন শব্দটির অর্থ আহ্বান করা। যাকে সম্বোধন বা আহ্বান করে কিছু বলা হয় তাকে সম্বোধন পদ বলা হয়। যেমন ওহে মাঝি আমাকে পার করো, সুমন এখানে এসো। এইখানে আমরা যখন কাউকে কোনো কিছু আমরা সম্বন্ধ করে কোনো কথা বলি, তখন সেটা হবে হচ্ছে আমাদের সম্বোধন পদ। ঠিক আছে? সম্বোধন পদ বাক্য অংশ, কিন্তু বাক্যস্থ ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না বলে সম্বোধন পদ কারক নয়। অনেক সময় সম্বোধন পদের পূর্বে ও গো, ও রে, হে, আই, এই, ঠিক আছে, প্রভৃতি অব্যয়বাচক শব্দ বসে সম্বোধনে সূচনা করে। যেমন ওগো তোরা জয়ধ্বনি কর, তারপর ওরে আজ তোরা যাসনি ঘরের বাহিরে। ঠিক আছে? তো এইগুলোই হচ্ছে মূলত আমাদের সম্বন্ধ পদ। তো এক কথায় যে আমি আগে কাউকে কিছু বলার আগে যদি আমি তার নাম ধরে জাস্ট যদি আমি থেমে যাই, যেমন সুমন এখানে এসো, তাহলে বা ভাই
এই কাজটা করিস না। তো এই ধরনের যে বিষয়টা, এগুলোকে মূলত আমাদের বলা হয় সম্বোধন পদ। সো এই হচ্ছে আমাদের যে কারক বিভক্তি সম্বন্ধে এবং সম্বোধন পদের সম্পূর্ণ লেকচার। সো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।